ওয়েলকাম স্টুডেন্টস। আজ টপিক যেটা করাবো সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি অফ সলিউশন। এটা ইলেকট্রিক্যাল কেমিস্ট্রি একটা চ্যাপ্টার। দেখো, অ্যাকচুয়ালি ফিজিক্যাল কেমিস্ট্রি ক্লাস 12-এ 5টা চ্যাপ্টার আছে, তার মধ্যে ইলেকট্রিক্যাল কেমিস্ট্রি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানে এতটাই স্কোরিং মানে বলা যাবে না। ইলেকট্রিক্যাল কেমিস্ট্রিতে প্রথম যেটা শিখতে হবে, একদম প্রথম, সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি অফ সলিউশন, দ্রবণের পরিবাহিতা। দেখো, অ্যাকচুয়ালি আমরা পরিবাহিতা বলতে কি বুঝি? কোনো তারের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে, একটা তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোটা যেটা হয় সে তারের মধ্যে দিয়ে হচ্ছে, ঠিক আছে, সেটা ফিজিক্স বলেছে, ক্লাস 10 লেভেলের মতো বলেছে। আমাদের এখানে কেমিস্ট্রিতে দ্রবণের পরিবাহিতা ব্যাপারটা আলাদা পুরো। যেমন ব্যাটারি, তারের মধ্যে দিয়ে প্রবাহিত কি করে করছো? তুমি একটা ফ্ল্যাগে মানে জাস্ট প্লাগ দিচ্ছ, দিয়ে তারের মধ্যে দিয়ে কারেন্ট আসছে, বাল্ব জ্বালাচ্ছে, চলছে, তাই না? কিন্তু কেমিস্ট্রিতে সলিউশনের কন্ডাক্টিভিটি কি করে আসছে? যেমন ব্যাটারির সঙ্গে কিন্তু কোনো ইলেকট্রিসিটি যুক্ত নেই। সেই ব্যাটারির সঙ্গে যদি তার জোড়ো ঠিকঠাকভাবে, সেখানে কিন্তু বাল্ব চলে। কারণ এই ব্যাটারির মধ্যে কিছু দ্রবণ তৈরি করা আছে, ভিতরে আছে, সেই সলিউশনটা কিন্তু ইলেকট্রিক তৈরি করছে। ব্যাটারির মধ্যে সলিউশন আছে, সেটার মেকানিজম আমি গ্যালভানিক সেলে খুব ভালো করে তোমাদের বোঝাবো, মেকানিজম করে বোঝাবো, ঠিক আছে? এখন যেটা তোমাদের বলা যে অ্যাকচুয়ালি তুমি ধরো একটা যে কোনো পাত্র নাও, যে কোনো কন্টেনার, বালতি নিয়ে তাতে জল ঢালো, সালফিউরিক অ্যাসিড ঢেলে দাও, এটা একটা সলিউশন তৈরি হয়ে গেছে। তো কি করবে না, তার মধ্যে একটা কপারের যে কোনো দণ্ড ডুবিয়ে দাও, জিঙ্কের যে কোনো একটা দণ্ড ডুবিয়ে দাও আংশিকভাবে, ব্যাস, এখান দিয়ে তার দিয়ে জুড়ে দাও, দেখবে এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে, বাল্ব চলবে। এই কারেন্ট ফ্লোটা কোথা থেকে এলো? এই সলিউশন থেকে এলো। এটা সলিউশনের কন্ডাক্টিভিটি, পরিবাহিতা। আমি পরে শেখাবো যে মেকানিজমটা। অ্যাকচুয়ালি এই সলিউশনের মধ্যেও কিন্তু অনেক আয়ন আছে, সালফিউরিক অ্যাসিড ভেঙে H+, 2-, যে আয়নগুলো কিন্তু এই কন্ডাক্টিভিটিটা তৈরি করছে। এখন আমার প্রশ্ন, আমার কথা যেটা হচ্ছে পরিবাহিতা, সবাই জানো এল কে বলে পরিবাহিতা, হ্যাঁ কি না? পরিবাহিতা। আর হচ্ছে কি জানো তো, রোধটা হচ্ছে পরিবাহিতার উল্টো। রোধ হচ্ছে প্রবাহের বিরুদ্ধে বাধা, প্রবাহকে বাধা দিলে সেটা হচ্ছে রোধ বলে, হ্যাঁ কি না? রোধ হচ্ছে প্রবাহের বিরুদ্ধে বাধা, এটা তো পরিবাহিতা। ওই জন্য আমরা পরিবাহিতা এলটাকে কি লিখি জানো? 1/r। ওকে, দেখো, আর একটা জিনিস আমরা জানি, টেনে পড়েছি, কি? রোধ আর প্রপোর্শনাল টু L/A। আর সমান ধ্রুবক আছে রো L/A, তাই না? তো সবই বুঝলাম, কিন্তু এখানে এলটা আগে কি বলতাম বলতো? তারের দৈর্ঘ্য। এখানে আবার তার কোথা থেকে আসছে? এখানে তো সলিউশনে তাহলে এলটা কি? দেখো, ওই যে বললাম না, কপার আর জিঙ্ক ডোবাও, এগুলোকে তড়িৎদ্বার বলে। দুটো তড়িৎদ্বারের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে এল, দূরত্বটা হচ্ছে এল, এখানে আমাদের কেমিস্ট্রির জন্য। আর এই তড়িৎদ্বারের যে একটা ক্ষেত্রফল আছে, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটাকে আমরা এ ধরছি, ঠিক আছে? সম্পূর্ণ আলাদা কিন্তু। হ্যাঁ, ক্যাথোড অ্যানোড তড়িৎদ্বার দুটোর মধ্যে দূরত্বটা এল, আর তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব না, এই যে আর সমান রো L/A আমি জানি। অ্যাকচুয়ালি যেটা জানার সেটা হচ্ছে 1/ρ, এটাকে আবার বলা হয় কাপ্পা, যেটাকে বলা হয় স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, মানে আপেক্ষিক পরিবাহিতা। ওকে, কাপ্পা সমান কি আসবে বলো তো? 1/ρ করলে দেখবে 1/r L/A, তাই তো? 1/r L/A, 1/r মানে কি বলতো? আবার L/A। ভালো করে ভাবো তো দেখি। এখানে আমরা যদি এলটাকে 1 ধরে নিই আর এটাকে যদি 1 ধরে নিই, তাহলে ভালো করে দেখো, কাপ্পা সমান হচ্ছে এল। তাহলে ডেফিনেশন দিয়ে দাও, কি করবে? দুটো তড়িৎদ্বারের মধ্যে ডিস্টেন্সটা যদি 1 হয়, দুটো তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি 1 হয়, কি 1 আর 1 ধরে যেত, তার মানে ডিস্টেন্সটাও 1, তড়িৎদ্বার দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি 1 হয়, তখন যে পরিবাহিতা পাওয়া যায় তাকেই বলা হয় স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা আপেক্ষিক পরিবাহিতা। এখান থেকে সংজ্ঞা দিয়ে দেওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা, আর একটা কথা বলি, যে ডিস্টেন্স 1 আর ক্ষেত্রফল 1, তোমরা সবাই জানো দূরত্ব ইন্টু ক্ষেত্রফল সমান সমান আয়তন। তাহলে আমরা L1 আর A1টাকে আমরা কি বলতে পারি বলতো? আয়তনটাও 1। মানে একদম শর্ট ডেফিনেশন আমরা দিতে পারি। কি শর্ট ডেফিনেশন? না, এটা মানে কিন্তু আয়তন 1। তাহলে আমরা বলতে পারি একক আয়তনের যে পরিবাহিতা তাকেই বলবো আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে? একক আয়তনের যে পরিবাহিতা তাকেই বলবো আমরা আপেক্ষিক পরিবাহিতা।
ডেফিনেশন হয়ে গেল। অ্যাকচুয়ালি পরিবাহিতা তিনটে ভাগ আছে। স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, যেটা এক্ষুনি বললাম, আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা। 2 নম্বর আছে মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা। 3 নম্বর আছে তুল্যাঙ্ক পরিবাহিতা, এটাকে মোলার কন্ডাক্ট্যান্স বলে, এটাকে বলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, তুল্যাঙ্ক পরিবাহিতা। এটা ডেফিনেশন কি করলাম বলতো? একক আয়তনের দ্রবণের পরিবাহিতা, মানে 1 সেমি কিউ একটা সলিউশন নেবে, তার যে পরিবাহিতা হবে সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। ঠিক আছে, একক আয়তনের দ্রবণের পরিবাহিতা, একক আয়তনের দ্রবণের পরিবাহিতা। ওকে, এটা কি জানো? মোলার পরিবাহিতা, মোলার কথাটার মধ্যেই আছে, ভালো করে দেখো। 1 মোল কোন পদার্থ তুমি যে আয়তনের মধ্যে নেবে তার যে পরিবাহিতাটা হবে। সাপোজ এই যে ছবিটা আঁকলাম, সেই ছবিতে সালফিউরিক অ্যাসিড জলে দিলাম না? যদি তুমি সালফিউরিক অ্যাসিডটা তুমি 1 মোল জলে দাও, 1 মোলটা যতটার মধ্যে দিয়েছো সেই সলিউশনটাকে নিয়ে তুমি যদি পাত্রের মধ্যে রাখো, তখন যে কন্ডাক্টিভিটি পাবে সেটা হচ্ছে মোলার পরিবাহিতা। 2 মোল নিলে যেটা পাবে সেটা মোলার কন্ডাক্টিভিটি নয়, মানে 1 মোলটা যতটার মধ্যে থাকবে। ধরো সাপোজ আমি বলছি সালফিউরিক অ্যাসিড ধরো 2 মোল ঢেলে ফেলেছো, 2 মোলটা তুমি ধরো 10 লিটার জলে ঢেলে ফেলেছো, তো কি আছে? তাহলে 2 মোল যদি 10 লিটার থাকে, তাহলে 1 মোল কত লিটার আছে? 5 লিটার। ওই 5 লিটার সলিউশনটা নাও, নিলে তার যে কন্ডাক্টিভিটি পাবে সেটাকে বলে মোলার কন্ডাক্টিভিটি। মানে 1 মোলের যে পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা শুধু 1 মোলের জায়গা হবে 1 গ্রাম তুল্যাঙ্ক, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ নিয়ে যে পরিবাহিতাটা পাবে সলিউশনের মধ্যে, যে আয়তনের মধ্যে আছে তার যে পরিবাহিতাটা পাবে তাকে তুল্যাঙ্ক পরিবাহিতা বলে। তবে অবশ্যই এই দুটোর ক্ষেত্রে মনে রাখবে, তড়িৎদ্বার দুটোর মধ্যে দূরত্বটা যেন ইউনিট হয়, 1 সেমি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা। গারত্বের সাথে সম্পর্ক, এটা বোঝাও, খুব ভালো করে বলি। 3টে পরিবাহিতা আমরা শিখে ফেলেছি, একটা কাপ্পা আর একটা ল্যামডা এম ল্যামডা। কাপ্পাটা হচ্ছে তোমার আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতাটাকে এটা দিয়ে প্রকাশ করে, তুল্যাঙ্ক পরিবাহিতাটাকে এটা দিয়ে প্রকাশ করে। এই কাপ্পা যেটা, হ্যাঁ ভালো করে শোনো, গারত্বটা সলিউশনের গারত্ব যদি বৃদ্ধি করো তাহলে কাপ্পাও বৃদ্ধি পাবে। ঠিক, ল্যামডা এম আর ল্যামডাটা কি জানো? লঘুতা বৃদ্ধি করলে ল্যামডা এম বা ল্যামডা বৃদ্ধি পাবে। আবার কি গারত্ব বৃদ্ধি, এটা আবার লঘুতা বৃদ্ধি আবার করতে গেলে। লঘুতা বৃদ্ধি মানে জল ঢালা হয়েছে, লঘু বলে না, জল ঢেলেছো, তো জল ঢালে তো গারত্ব কমবে, তাহলে এখানে গারত্ব কমলে বাড়ে আর এখানে গারত্ব বাড়ালে বাড়ে, মানে গারত্ব বাড়ালে কাপ্পা বাড়ে আর গারত্ব কমালে ল্যামডা এম ল্যামডা বাড়ে। ঠিক আছে, এটা লঘুতা দিয়ে বলেছি, তার কারণও বলছি কেন বলেছি। শোনো, আমরা 2 ধরনের পদার্থ জানি, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য স্ট্রং ইলেকট্রোলাইট, আর একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে জানো, যতটা দেবে পুরো সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে। যদি 5টা দাও 5টাই ভেঙে যাবে, তার মানে সম্পূর্ণ বিয়োজন হয়, সম্পূর্ণ বিয়োজন হয়। ঠিক আছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি হয় বলতো? আংশিক বিয়োজন হয়, আংশিক 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 বিয়োজন হবে। মানে 5টা অণু দিয়েছো, 5টাই প্লাস মাইনাসে ভেঙে যাবে, তীব্র। আর মৃদু মানে 5টা দিয়েছো, তার মধ্যে 2টো ভাঙবে কি 3টে ভাঙবে, 2টো ভাঙবে না। মৃদু তড়িৎ বিশ্লেষণ নিয়ম। এ যেহেতু পুরো ভেঙে যায়, এটা কারোর উপর ডিপেন্ড করে না, যাই হোক না কেন পুরো ভেঙে যাবে। মৃদুটা আংশিক বিয়োজন হয় বলে এটা ডিপেন্ড করে কিসের উপর জানো? যত জল ঢালবে তত বিয়োজন মাত্রা বাড়বে, মানে লঘুতা বাড়ালে বিয়োজন মাত্রা বাড়ে, লঘুতা বাড়ালে বিয়োজন মাত্রা বাড়ে। দেখো একটা কথা বলি, ধরো আমি বললাম 5টা দিয়েছে 3টে ভেঙেছে, তো লঘুতা বাড়িছে মানে জল ঢেলে, তাহলে কটা ভাঙবে? 4টে ভাঙবে। আরো জল ঢেলেছে মানে 5টা ভেঙে যাবে না, 5টা কোনোদিন হবে না, 4.5, 4.999, 4.2222 এরকম হবে, মানে 5 হবে না, মানে এরকম হবে যে আলটিমেট 5টা কোনোদিন হবে না। 5টা দিয়েছো মানে মৃদু কোনোদিন 5টা হবে না, তুমি যত জল ঢালবে বাড়তে থাকবে। 4.9 হবে, 4.99 হবে, 4.999 হবে, 4.9999999 হবে, তো অ্যাকচুয়ালি 5টা কোনোদিন ভাঙবে না, মানে লঘুতা বাড়ালে বিয়োজন মাত্রা বাড়তে থাকবে মৃদুর ক্ষেত্রে, আরে তো পুরো ভেঙে থাকে। যাই হোক, দেখো অ্যাকচুয়ালি আমরা প্রথম কাপ্পার কথা বলি, প্রথম গারত্ব বাড়াচ্ছি,
আচ্ছা, প্রথম আমরা তীব্রর ক্ষেত্রে ব্যাখ্যাটা দিচ্ছি, ভালো করে শোনো মন দিয়ে। তীব্রর ক্ষেত্রে ব্যাখ্যাটা দিচ্ছি, মানে তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ব্যাখ্যাটা দিচ্ছি। কাপ্পা, কাপ্পা বোঝাচ্ছি। তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে পুরোত বিয়োজন হয়। আমি যদি গারত্ব বাড়াই, গারত্ব বাড়ানো মানে কি, প্রথমে 5টা দিয়েছিলাম, পরে 10টা দিয়েছি, তো 5টা দিলে আর যদি 10টা দেওয়া হয় তা গারত্ব তো বেড়ে যাচ্ছে। তা গারত্ব বাড়লে আয়ন সংখ্যা বাড়বে না? 5টা দিলে যদি 5টাই ভেঙে যায়, 10টা দিলে তো 10টাই ভাঙবে, কারণ তীব্র তড়িৎ বিশ্লেষণ, তাহলে তো আয়ন সংখ্যা বেড়ে যাচ্ছে। আয়ন সংখ্যা বেড়ে যাওয়া মানে কি, প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা বেড়ে যাবে। দেখো এখানে কিন্তু ডেফিনেশন প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা, তা আয়ন সংখ্যা টোটাল বাড়া মানে প্রতি একক আয়তনে তো আয়ন সংখ্যা বেড়ে যাবে, কারণ জলটা তো ফিক্সড, সলিউশনটা তো ফিক্সড। তার মানে এখানে প্রতি একক আয়তনে আয়ন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আয়ন সংখ্যা যত বাড়বে তত কন্ডাক্টিভিটি বাড়বে, আপেক্ষিক পরিবেশটা বাড়বে। এবারে আমি যদি বলি মৃদুর ক্ষেত্রে, শোনো, মৃদুর ক্ষেত্রে একটা কথা বলি। তুমি বলছো কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, প্রথমে তুমি 5টা দিয়েছিলে, পরে তুমি 10টা দিয়েছো। 5টা দিলে 3টে ভাঙে, 10টা দিলে তুমি বলবে গারত্ব তো বাড়িয়েছি, 5টা দিয়েছিলাম, পরে 10টা দিয়েছি, তাহলে বিয়োজন মাত্রা তো কমে যাবে। এক্ষুনি বললেন যে লঘুতা বাড়ালে বিয়োজন মাত্রা বাড়ে, মানে জল ঢাললে বাড়ে, তাহলে এখানে তো মানে তার মানে কি, গারত্ব কমালে বিয়োজন মাত্রা বাড়ে। এখানে তো গারত্ব বাড়িয়েছি, 5টা দিলে যা ভাঙবে, 10টা দিলে তো বিয়োজন মাত্রা কমে যাবে। হ্যাঁ কমে যায়, কিন্তু এই নয় যে 3-এর থেকে কমে যাবে। মানে 5টা দিলে যদি 3টে ভাঙে, অনুপাত করলে কি হবে, 10টা দিলে কটা ভাঙার কথা, 6টা। 6টা ভাঙবে না, 5টা ভাঙবে। কিন্তু তাহলে এই নয় 5টা দিলে তো 3টে ভেঙেছিল, 10টা দিলে 5টা, এর তুলনায় অনুপাতে কমে গেলেও 3টের থেকে তো 5টা তো বেশি সংখ্যায়, কারণ এখানেও কিন্তু আয়ন সংখ্যা বেশি প্রতি একক আয়তনে। তার মানে এখানের লেখাটা হচ্ছে জাস্ট প্রতি একক আয়তনে আয়ন সংখ্যাটা বেশি। আর মৃদুর ক্ষেত্রে ব্যাখ্যাটা হচ্ছে বিয়োজন মাত্রা কমে গেলেও প্রতি একক আয়তনে আয়ন সংখ্যাটা বেশি। এটা কি বুঝতে পারলে? বিয়োজন মাত্রা কমে গেলেও মানে যখনই মৃদুর ক্ষেত্রে না জল বেশি থাকবে, লঘু থাকবে, তত বেশি ভাঙবে, আর গাঢ় হলে কম ভাঙবে। 5টা দিলে আর 10টা দিলে, 5 থেকে 10 হয়ে যাচ্ছে, গাঢ় হয়ে যাচ্ছে না? গাঢ় হলে কম ভাঙবে, মানে 5টা দিলে যদি 3টে ভাঙে, 10টা দিলে 6টা ভাঙবে না, 5টা ভাঙবে। তাহলে এই নয়, এর থেকে কিন্তু এই সংখ্যাটা বেশি থাকবে, বুঝতে পারলে? সেই আয়ন সংখ্যা বেশিই থাকবে, সেই যাই হোক তীব্র হোক বা মৃদু হোক, আয়ন সংখ্যা বেশিই থাকবে, প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা বেশি। এই কথাটা বলবে কাপ্পার জন্য, প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা বেশি থাকবে, তীব্র হোক বা মৃদু হোক। তাই জন্য গাঢ়ত্ব বাড়ালে বাড়ে। ঠিক। ল্যামডা এম ল্যামডা পুরো উল্টো কেন? এইটা পুরো উল্টো কেন? ল্যামডা এম আর ল্যামডা লঘুতা বাড়ালে বাড়ছে কেন, গাঢ়ত্ব বাড়ালে বাড়ে না? এখানে সংজ্ঞা কিন্তু প্রতি একক আয়তনে নয়, টোটালটা, প্রতি একক আয়তনের জন্য নয়। এখানের ব্যাপারটা বলি শোনো, ল্যামডা এম ল্যামডা ডেফিনেশনে ভালো করে খেয়াল করবে। ল্যামডা এম ডেফিনেশন যখন দিলাম, 1 মোল পদার্থ নিতে হবে। ল্যামডার সংজ্ঞায় কি বললাম? 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ নিতে হবে। সংজ্ঞাই বলে দিচ্ছে পদার্থের পরিমাণ চেঞ্জ করা যাবে না। তাহলে তুমি গাঢ়ত্ব কম বেশি করবে কি করে বলো? জল বেশি কম ঢালতে হবে। যদি তুমি একই পরিমাণ পদার্থ নিয়ে জল বেশি ঢালো, তাহলে লঘুতা বেড়ে গেল, আর জল কম ঢালে লঘুতা কম হলো। ওই জন্য লঘুতা বৃদ্ধি দিয়ে আমি বোঝাবো। ঠিক। তা প্রথম আমি লঘুতা বাড়াচ্ছি, ভালো করে শোনো, লঘুতা বাড়ানো হলো, মানে জল বেশি ঢালা হলো। কার জন্য বোঝাচ্ছি? তীব্র তড়িৎ বিশ্লেষণের জন্য। একটা কথা বলি শোনো, আমি কিন্তু পদার্থটা কিন্তু 1 মোলই নিচ্ছি, আমি ল্যামডা এম দিয়ে বোঝাচ্ছি। ল্যামডা এম যা হবে ল্যামডার ক্ষেত্রে একই ব্যাপার হবে, 1 মোল নিয়েছি। 1 মোল মানে যদি 10টা হয় আয়ন, 10টাই তো থাকবে তীব্রর জন্য। যে কটা আয়ন থাকবে সে কটা তীব্রর জন্য তো পুরো বিয়োজন হয়, 10টা থাকলে 10টাই থাকবে। এবার লঘুতা তুমি বাড়িয়েছো, লঘুতা বাড়িয়েছো মানে জল ঢেলেছো। জল ঢাললে কি আয়ন সংখ্যা বেড়ে যাবে? আমি যদি 5টা কই মাছ নিয়ে 1 বালতি জলে দিই, আর সেই 5টা কই মাছে যদি 2 বালতি জল ঢালি, 5টা কই মাছ কি 10টা কই মাছ হয়ে যাবে? নিশ্চয়ই নয়। তাহলে 5টা কই মাছের সংখ্যা 5টাই থাকবে তো। তার মানে যতই জল ঢালো আয়ন সংখ্যা কোনো চেঞ্জ হবে না। তীব্র তো আয়ন সংখ্যা কোথা থেকে চেঞ্জ হবে? আমি আগেরটা আপেক্ষিক পরিবেশে গাঢ়ত্ব বাড়াচ্ছিলাম, মানে পদার্থ যে এক্সট্রা যোগ করছিলাম, আমি তো পদার্থ এক্সট্রা যোগ করি, আমি জল বেশি ফেলেছি, লঘুতা বাড়িয়েছি। জল বাড়িয়েছি মানে তোমার তো আয়ন সংখ্যাটা সেম থাকছে। তবুও আয়ন সংখ্যা সেম থাকলেও জলটা বেড়ে যাওয়ার জন্য কি বলতো, আয়নগুলো দূরে দূরে চলে যায় বলে এত ছোটাছুটি করে, গতিবেগ বেড়ে যাওয়ার জন্য পরিবাহিতা বেড়ে যায়। ওই জন্য লঘুতা বাড়ালে ল্যামডা এম ল্যামডা বাড়ে। ঠিক। এটা তীব্রর জন্য হলো। মৃদুর জন্য কিন্তু একটু আলাদা ব্যাপার। কেন জানো? মৃদুর ক্ষেত্রে লঘুতা বাড়ালে আয়ন সংখ্যা বেড়ে যায়। বলে কেন? আমি তো জল ঢালছি, জল ঢাললে আবার সংখ্যা বেড়ে যাচ্ছে, পদার্থের সংখ্যা। দেখো লঘুতা মৃদু তো পুরো বিয়োজন হয় না। তুমি 10টা যদি দাও, অ্যাকচুয়ালি তো বিয়োজন হয় ধরো 6টা। এবার তুমি যদি ওতে জল ঢালো, 10টা 6টা বিয়োজন হয়েছিল, পরে দেখা যাবে 7টা বিয়োজন হয়েছে।
বিয়োজন মাত্রা বেড়ে যাবে। তো তীব্রর ক্ষেত্রে তো পুরো বিয়োজন হয়ে থাকে, ওই জন্য সংখ্যার কোনো চেঞ্জটা হয় না, মানে কণা সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না। শুধু জল ঢালছো বলে কণা সংখ্যা না চেঞ্জ হলেও কণাগুলো দূরে চলে যাচ্ছে বলে, ছোটাছুটি বেশি হচ্ছে বলে পরিবাহিতা বেশি। কিন্তু মৃদুর ক্ষেত্রে কিন্তু জল ঢাললে কিন্তু পরিবাহিতা বেড়ে যাচ্ছে একটাই কারণ, কণা সংখ্যা বেড়ে যাচ্ছে, লঘুতা বাড়ালে যত জল ঢালবে বিয়োজন মাত্রা বাড়ে বলে, ঠিক না? তার মানে আমি যদি একদম সামারাইজ করি পুরো ব্যাপারটাকে, কাপ্পার ক্ষেত্রে কি বললাম, গাঢ়ত্ব বাড়ালে, গাঢ়ত্ব বাড়ানো মানে কি, পদার্থ বেশি দিয়েছো, আগে যা ছিল তার থেকে বেশি পদার্থ ঢেলে দিয়েছো, অবশ্যই প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা বেড়ে যাবে, তীব্র হোক মৃদু হোক, তাই কাপ্পা বেড়ে যায়। ল্যামডা এম ল্যামডা পদার্থ বাড়ানো যাবে না, কেন? কারণ পদার্থটা 1 মোল ফিক্সড, 1 গ্রাম তুল্যাঙ্ক ফিক্সড। আমি জল বাড়াতে পারি বা জল কমাতে পারি, আমি জল বাড়িয়েই ভাবছি, জল বাড়ালাম। জল বাড়ালে তীব্রর ক্ষেত্রে তো আয়ন সংখ্যা কোনো চেঞ্জ হবে না, কারণ পুরো বিয়োজন হয়ে আছে তো তীব্রর ক্ষেত্রে আগে থেকে, জল দিলেও বিয়োজন মাত্রা আর বাড়বে না, সংখ্যা সেম। সেখানে আয়নগুলোর গতিবেগ বেড়ে যায় বলে পরিবাহিতা বেড়ে যায়। কিন্তু মৃদুর ক্ষেত্রে জল ঢাললে সংখ্যাটা বেড়ে যায়, কণা সংখ্যা, তাই তার ক্ষেত্রে পরিবাহিতাটা বেড়ে যাবে। ঠিক আছে, ল্যামডা এম ল্যামডা গাঢ়ত্বের সাথে সম্পর্ক বলে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট, ল্যামডা এম আর কাপ্পার মধ্যে রিলেশন, ল্যামডা এম আর কাপ্পার মধ্যে রিলেশন। দেখো আমরা একটা জিনিস ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি না, 1 মোল পদার্থ ধরে নাও ভি সেমি কিউ দ্রবণে আছে, এটা আমি ধরে নিচ্ছি 1 মোলটা ভি সেমি কিউতে আছে। আমরা সবাই এক্ষুনি বললাম যে 1 মোল পদার্থের যে সলিউশনের মধ্যে রাখা হয় সেটার পরিবাহিতাটা কি বলা হয়, মোলার পরিবাহিতা। মানে 1 মোলটা তুমি ভি সেমি কিউতে রেখেছো, তার মানে কি ভি সেমি কিউটার পরিবাহিতা, ভি সেমি কিউ দ্রবণের পরিবাহিতাটাই কিন্তু তোমার মোলার পরিবাহিতা ল্যামডা এম, হ্যাঁ কি না? আবার আমি এক্ষুনি ডেফিনেশন তোমাদের বললাম, এক্ষুনি জাস্ট এক্ষুনি কাপ্পার ডেফিনেশন কি বললাম, একক আয়তনের দ্রবণের পরিবাহিতা মানে কি, 1 সেমি কিউ দ্রবণের, একক আয়তন মানে 1 সেমি কিউ, ধরো 1 সেমি কিউ দ্রবণের পরিবাহিতাটা কি, কাপ্পা। তাহলে ভি সেমি কিউ দ্রবণের পরিবাহিতাটা কি হবে, কাপ্পা ভি। আর ভি সেমি কিউ দ্রবণের পরিবাহিতা ল্যামডা এম, তার মানে ল্যামডা এম সমান কাপ্পা ভি। এইখানের মধ্যে আমি যদি এবার দ্রবণের একটা জিনিস ধরে নিলাম কি না, মোলারিটি, দ্রবণের মোলারিটি আমি ধরে নিলাম এম। মোলারিটি ডেফিনেশন কি, মোলারিটি কাকে বলে, দ্রবণ চ্যাপ্টার পড়েছো, মোলারিটি ডেফিনেশন, মোলারিটি মানে হচ্ছে 1000 ml দ্রবণে যত মোল দ্রাব থাকে। তাহলে মোলারিটি যদি এম হয়, তার মানে এম মোল দ্রাব আছে, মানে এম মোল পদার্থ আছে কততে, 1000 ml দ্রবণে, মানে 1000 সেমি কিউ দ্রবণে। তাহলে 1 মোল পদার্থ কততে আছে, 1000 বাই এম সেমি কিউ দ্রবণে। আর 1 মোল পদার্থ তুমি কত সেমি কিউতে ধরে নিয়েছো, ভি সেমি কিউতে, আর এখানে 1000 বাই এম সেমি কিউ হয়েছে, তাহলে ভিটাই 1000 বাই এম, ভি মানেই 1000 বাই এম। ভি যদি 1000 বাই এম হয়, তাহলে ভি এর জায়গায় 1000 বাই এম বসিয়ে দাও, ভি এর জায়গায় যদি 1000 বাই এম বসিয়ে দাও কত হবে, কি হবে, ভি এর জায়গায় যদি 1000 বাই এম বসিয়ে দাও, ল্যামডা এম সমান কাপ্পা ইনটু 1000 বাই এম। এটা হচ্ছে রিলেশন বিটুইন কাপ্পা এন্ড ল্যামডা এম, ল্যামডা আর কাপ্পার মধ্যে ডেফিনিশন, এই রিলেশন তুল্যাঙ্ক পরিবাহিতা। দেখো আমি এখানে মুছে মুছে করে দিচ্ছি, তোমরা খাতায় নোট করতে পারবে না। 1 মোল পদার্থটাকে আমি এবার কি বলছি বলতো, 1 গ্রাম তুল্যাঙ্ক ধরে নিচ্ছি, ধরে নাও ভি সেমি কিউতে আছে। দেখো এক্ষুনি বললাম যে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ যে আয়তনের মধ্যে থাকে সেটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক ভি সেমি কিউতে আছে, ভি সেমি কিউ দ্রবণের পরিবাহিতা কিন্তু তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা। আবার 1 সেমি কিউ দ্রবণের পরিবাহিতা কাপ্পা আমরা জানি, তাহলে ভি সেমি কিউ কাপ্পা ভি মানে তার মানে ল্যামডা। আবার দ্রবণের আমরা মোলারিটি ধরবো না, দ্রবণের ধরবো নরমালিটি, কত ধরবো, এন। নরমালিটি ডেফিনেশন কি ছিল, নরমালিটি ডেফিনেশন ছিল 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক থাকে। তাহলে নরমালিটি যদি এন হয়, তাহলে এন গ্রাম তুল্যাঙ্ক আছে 1000 সেমি কিউ দ্রবণে, এন গ্রাম তুল্যাঙ্ক আছে 1000 সেমি কিউ, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক কততে আছে, 1000 বাই এন, তাই না? তাহলে এখানে তো ভি মানে 1 গ্রাম তুল্যাঙ্ক কততে ছিল, ভি সেমি কিউতে, আবার এখানে 1 গ্রাম তুল্যাঙ্ক বলছে 1000 বাই এনে আছে, 1000 বাই এনে আছে, তার মানে ভি সমানই 1000 বাই এন, সেটা আবার এখানে পুট করে দাও, এখানে চলে আসবে তার মানে 1000 বাই এন, এটা হয়ে যাবে এটা। তাহলে ল্যামডা এম সমান কাপ্পা ইনটু 1000 বাই এম, আর ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই এন, এটা হচ্ছে রিলেশন, ল্যামডার সাথে কাপ্পা সম্পর্ক, ল্যামডা এম এর সাথে কাপ্পা সম্পর্ক। ওকে, এর পরের যেটা টপিক সেটা কি বললাম, একক, ইউনিট। কাপ্পা সমান 1 বাই আর এল বাই এ। আর এর একক কি সবাই জানো, ওহম। এল এর একক কি, সেন্টিমিটার। এ এর একক কি, সেন্টিমিটার স্কোয়ার।
কি হবে? ওহম ইনভার্স, সেমি ইনভার্স, এটা ইউনিট। ওহম ইনভার্সকে আবার সবাই ভালোবেসে বলে মো। ওহম ইনভার্স উল্টে দিয়ে সেমি ইনভার্স, এটাও ইউনিট হয়, এটা সিজিএস ইউনিট। এসআই ইউনিট, ওহম ইনভার্সের এসআই ইউনিট সিমেন্স, সেমি ইনভার্সের এসআই একক মিটার ইনভার্স, এটা এসআই ইউনিট। ম্যাথে মানে তোমায় ইউনিট দিলে সিজিএস এসআই দেবে। ম্যাথ করার সময় একটা খিচুড়ি ইউনিট দেয়। খিচুড়ি ইউনিট মানে খিচুড়ি ইউনিট নয়, মানে অ্যাকচুয়ালি এমন একটা মিক্সিং ইউনিট দেয়, সেটা দিয়ে ম্যাথ দেয়। আমি যখন ম্যাথ করাও ভালো করে বোঝাবো, তবু এই ইউনিটটা বলে রাখি, সেটা হচ্ছে সিমেন্স সেমি ইনভার্স। দেখো এটা এসআই, এটা সিজিএস, এরকম ইউনিটও হতে পারে। তুমি বলো না, তুমি যদি গাড়ি মানে মেট্রোরে যে লেখা থাকে দেখবে 40 কিলোমিটার পার ঘন্টা গাড়ির গতিবেগ, 40 কিলোমিটার পার ঘন্টা যে লেখা থাকে, তুমি কি কিলোমিটারটা কি কোনো একক সিজিএস বা এসআই? ঘন্টা কি কোনো সিজিএস এসআই? তো লেখা থাকে। তোমার প্রয়োজন হয় তুমি এটাকে এসআই বা সিজিএস নিয়ে চলে যাও, কিমিটাকে মিটারে, ঘন্টাটাকে সেকেন্ডে, সেটা আলাদা কথা। তোমার অঙ্কে কিন্তু এরকম ইউনিট দিতেই পারে। যখন ম্যাথ করাবো তখন বুঝবে যে এই ইউনিটটাকে তাহলে কিভাবে ট্রান্সফার করে করবো। ঠিক আছে, এটা মিক্সিং ইউনিট। দেখো ল্যামডা এম, ল্যামডা এম সমান কাপ্পা ভি, যেখান থেকে আমরা প্রতিষ্ঠা করলাম কাপ্পা ইন্টু 1000/m। দেখো একটা কথা, কি কথা? কাপ্পার ইউনিট এটা ওহম ইনভার্স সেমি ইনভার্স, ওহম ইনভার্স সেমি ইনভার্স। ভি, ভি মানে কি ধরেছিলাম বলতো? ভি মানে সবাই জানে আয়তন, সেমি কিউ। কিন্তু ভিটা ধরেছি ভালো করে শোনো, যে 1 মোল পদার্থ ভি সেমি কিউর মধ্যে আছে। তাহলে ভি সেমি কিউ মানে অ্যাকচুয়ালি ইউনিটটা ভালো করে শোনো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবাই ভুল করে অ্যাকচুয়ালি। সেমি কিউ পার মোল, মানে প্রতি মোল যে সেমি কিউর মধ্যে আছে, এটা ইউনিটটা। তার মানে এখানে হবে যেটা ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স, এটা ইউনিট। এসআই ইউনিট কি হবে? সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। ওকে, আর খিচুড়ি ইউনিট, খিচুড়ি ইউনিট হবে সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। মানে ইউনিট দিলে যেন আবার এটা দিও না, তোমাকে এই দিয়ে অঙ্ক দিতে পারে, সেটা এখন বলে রাখছি, যখন ম্যাথ করাও তখন বুঝবে ভালো করে। শোনো, ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভি, ল্যামডাও ছিল, ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/n ছিল, তাই না? তো এখানটায় কি হবে ইউনিট বলো তো? কাপ্পার ইউনিট তো ওহম ইনভার্স সেমি ইনভার্স, ঠিক? ভালো করে শোনো, এটা সেমি কিউ ছিল পার মোল। এখানে ভিটা কি ধরেছিল বলো তো? ল্যামডার ক্ষেত্রে ভিটা, ল্যামডার ক্ষেত্রে ভি কি ধরলে? ল্যামডা এম এর ক্ষেত্রে ধরেছিলে 1 মোল ভি সেমি কিউর মধ্যে আছে। আর ভি, এখানে ভি কি ধরেছিল বলতো? 1 গ্রাম তুল্যাঙ্ক ভি সেমি কিউর মধ্যে আছে। তার মানে এর ইউনিটটা হবে সেমি কিউ পার গ্রাম তুল্যাঙ্ক, মানে গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে ইউনিটটা হবে ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এসআই করলে কি হবে? সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। আর খিচুড়ি ইউনিট তো আছে সিমেন্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এইভাবে ইউনিটগুলো আছে। অসীম লঘুতায় মোলার পরিবাহিত, অসীম লঘুতায় মোলার পরিবাহিত কথা যাচ্ছি তো, অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিত, একই ব্যাপার হবে। দেখো ল্যামডা এম আর ল্যামডার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। ল্যামডা এম শুধু পার মোলের জন্য, আর ল্যামডা হচ্ছে পার গ্রাম ইকুইভ্যালেন্টের জন্য, আর কিছু ডিফারেন্স। এরও যেটা হয় এরও ডেফিনেশন সেটা, শুধু মোলের জায়গায় গ্রাম তুল্যাঙ্ক। ওকে, আমি কি বললাম বলতো? যে যখন আমি বললাম না লঘুতা বাড়ালে, জল বেশি ঢাললে ল্যামডা এম ল্যামডা বাড়ে, তাই না? জল ঢালতে ঢালতে ল্যামডা এম ল্যামডা বাড়তে থাকবে, যত জল ঢালবে তত বাড়বে। লঘুতা বাড়াতে 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 কতক্ষণ? ম্যাক্সিমাম তো একটা সময় হবে। সেই ম্যাক্সিমাম মানে অসীম লঘুতায়, মানে অনেক লঘু করতে 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 এক সময় মোলার পরিবাহিতাটা ম্যাক্সিমাম হবে। সেই ম্যাক্সিমামটাকে বলা হয় অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, যেটাকে প্রকাশ করা হয় ল্যামডা 0m দিয়ে। আর অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতাটাকে প্রকাশ করা হয় ল্যামডা 0 দিয়ে। এটা মোলার পরিবাহিতা, হ্যাঁ, তুল্যাঙ্ক, এটা অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা। ওকে, একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, এই ল্যামডা 0m বলো বা ল্যামডা 0 বলো না, এটা প্র্যাকটিক্যালি তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু ডিটারমাইন করা গেলেও মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যায় না। কেন বলো তো? আবার ভাবাচ্ছি, কি ব্যাখ্যা দিলাম বলো তো? তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মোলার পরিবাহিতা অসীম লঘুতায়, মানে লঘুতা বাড়ালে বাড়ে কেন বলো তো? আয়ন সংখ্যা কোনো চেঞ্জ হয় না, গতিবেগ বাড়ে বলে বাড়ে।
আর মৃদুর ক্ষেত্রে যত জল ঢালবে তত বিয়োজন বাড়ছে 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 বাড়ছে, মানে 100 হবে না, 99.999999999 হয়ে যাবে, কিন্তু 100 হবে না। যত জল ঢালবে তত বাড়তেই থাকবে, শেষ নেই, 100 আর হবে না। তা তুমি মৃদুর ক্ষেত্রে অরিজিনাল ম্যাক্সিমাম ভ্যালুটা বের করবে কি করে? ওই জন্য মৃদুর ক্ষেত্রে ল্যামডা জিরো এম বলে বা ল্যামডা জিরো বলে ক্যালকুলেট করা যায় না। যে সূত্রের সাহায্যে ক্যালকুলেটটা করা যায় সেই সূত্রটার নাম হচ্ছে কোলরাস সূত্র। কোলরাস সূত্র, কোলরাস সূত্র। কোলরাস কি বলেছে শুনে না, কোলরাস বলেছে কোনো একটা যৌগ, সাপোজ অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, ওকে, Al2SO4 বলছে এর ল্যামডা জিরো এম, এই যৌগটার ল্যামডা জিরো এম সমান কি হবে? একে ভাঙলে কি হয় গো, দুখানা Al3 প্লাস, মানে 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস, বলছে দুখানা অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ল্যামডা জিরো আর তিনখানা সালফেট আছে SO4 2 মাইনাস এর ল্যামডা জিরোর সঙ্গে সমান হয়। এটা বলেছেন বিজ্ঞানী কোলরাস। একটা কথা বলি, ভালো করে শোনো, সবাই ভুল করে। এখানে এম আছে মানে মোলার পরিবাহিতা, এখানে এম দিইনি কেন? সমান চিহ্নের এদিকে এম আছে মানে এখানে না দিলেও ধরে নিতে হবে এখানে এম আছে, এটা উচ্চ থাকে। এটা যেন ভেবে নিও না তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতার সময় এইখানে দেবো না এম, তার মানে তখন এটাও তুল্যাঙ্ক, এটাও তুল্যাঙ্ক, এটাও তুল্যাঙ্ক। এখানে একটা এম দিয়েছি মানে ভেবে নিতে হবে এখানে এম আছে, এ না দিলেও চলে। বোঝা গেল কথা? আয়নের ক্ষেত্রে ছোট হাতের ল্যামডা, যৌগের ক্ষেত্রে বড় হাতের ল্যামডা দিয়ে প্রকাশ করে। এটা কিছুই নয়, জাস্ট ধর NaCl হতো, NaCl এর ক্ষেত্রে কি লিখতাম? ল্যামডা জিরো এম অফ NaCl সমান সমান ল্যামডা জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস। যদি ক্যালসিয়াম ক্লোরাইড হতো, ল্যামডা জিরো এম অফ CaCl2 সমান সমান কটা ক্যালসিয়াম? একটা ক্যালসিয়াম, মানে ল্যামডা জিরো অফ Ca2 প্লাস প্লাস কটা Cl আছে? দুটো Cl, তাহলে 2 ল্যামডা জিরো অফ Cl মাইনাস। যে কটা থাকে সেটা বুঝে করতে হবে। এটা কোলরাস বলেছেন। কি জানো ব্যাপারটা কি? দেখো, যে যৌগটাকে ভাঙছো না, সেই আয়নগুলোর যে পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তার যোগফলের সঙ্গে সমান হচ্ছে। মানে অবশ্যই অসীম লঘুতায়, মাথায় জিরো মানে অসীম লঘুতায়, অসীম লঘুতায় মানে বুঝতে পারছো? অসীম লঘুতায়, অসীম লঘুতায় মানে মাথায় জিরো হবে। অসীম লঘুতায় কোনো যৌগের মোলার পরিবাহিতা সমান সমান ওই যৌগটা ভেঙে যে আয়নগুলো হচ্ছে তার মোলার আয়নীয় পরিবাহিতার যোগফলের সমান। দেখো এগুলো মোলার পরিবাহিতা, শুধু আয়ন বলে না, বলা হবে মোলার আয়নীয় পরিবাহিতা। মাথায় জিরো কিন্তু অসীম লঘুতায়, অসীম লঘুতায় মোলার আয়নীয় পরিবাহিতার সঙ্গে সমান। এখানে তাই অ্যালুমিনিয়াম সালফেটের মোলার আয়নীয় পরিবাহিতা সমান সমান কি? দুখানা অ্যালুমিনিয়াম 3 প্লাস এর মোলার আয়নীয় পরিবাহিতা আর তিনখানা সালফেটের মোলার আয়নীয় পরিবাহিতা যোগফলের সঙ্গে সমান। এটা বলে এত কিছু হয়ে গেল যে এটার সাহায্যে মৃদু তড়িৎ বিশ্লেষণে ল্যামডা জিরো এম ক্যালকুলেট করে দেওয়া যাবে। দেখো একটা কথা, প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি আমি বললাম যে তীব্রর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এটা ল্যামডা জিরো এম ক্যালকুলেট করতে সবাই পারে, মৃদুর ক্ষেত্রে পারে না। আমি যদি তোমায় বলি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, থিওরিটিক্যালি ডিটারমাইন করেছিল না প্র্যাকটিক্যালি ডিটারমাইন করেছিল? সূর্য আর পৃথিবী, কেউ কি পৃথিবীতে একজন আছিল আর সূর্যতে একজন ছিল, দুজনে ফিতে ধরে দেখেছে না সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কত আর কি? কারণ কি ফিতে ধরে দেখেছে নাকি? নিশ্চয়ই নয়। মানে প্র্যাকটিক্যালি ডিটারমাইন করে না, থিওরিটিক্যালি ডিটারমাইন করেছে। সব কিছু প্র্যাকটিক্যালি ডিটারমাইন হয় না, এটা এই সূত্র দিয়ে প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি ডিটারমাইন হবে। দেখো অ্যাকচুয়ালি কিভাবে করেছে। অ্যাকচুয়ালি যেগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ধরো এইটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এর প্র্যাকটিক্যালি ক্যালকুলেট করে দেখা গেছে এর ল্যামডা জিরো এম, সাপোজ এটা ল্যামডা জিরো এম ধরো 20 ধরে নিচ্ছি, এটা কিন্তু নয়, আমি যা মনে এসছে বলে দিলাম। এর ল্যামডা জিরো এম 40 ধর, এর ল্যামডা জিরো এম হচ্ছে 60 ধরে নিচ্ছি। আমি একটাও জানি না এর ল্যামডা জিরো এম কত, প্র্যাকটিক্যালি যা পাবে তাই। তো আমাকে বললো CH3COOH এর ল্যামডা জিরো এম কত, এটা কোশ্চেন। এটা কেন বের করতে দিল জানো? এটা মৃদুর ক্ষেত্রে বের করবে, তীব্রর ক্ষেত্রে ওরা সবাই জানে প্র্যাকটিক্যালি বলে দিল, আর মৃদুটা প্র্যাকটিক্যালি ডিটারমাইন করা যায় না, তোমাকে বের করতে দিয়েছে। এবার কি করে বের করবে? কোলরাস দিয়ে বের করবে, শুনে নাও মন দিয়ে। এইটার তো দেখো ল্যামডা জিরো এম অফ CH3COOH সমান, এটাকে ভাঙলে কি হবে? ল্যামডা জিরো অফ CH3COOH মাইনাস প্লাস ল্যামডা জিরো অফ H প্লাস হবে কি না? এটাকে ভাঙলে এই দুটো হলো। এই দুটোকে কোলরাস তো এটা বলেছে, এই দুটোকে আমরা এই তিনটে দিয়ে কিন্তু সাবস্টিটিউট করবো, একদম সো সিম্পল। ভালো করে মন দিয়ে শোনো, হ্যাঁ। এইটা লিখছি ল্যামডা জিরো অফ CH3COOH মাইনাস প্লাস, দেখো আমি এইটা আসছে না CH3COOH মাইনাস, মানে Na প্লাস আছে, তো আমি ইচ্ছা করে একটা ল্যামডা জিরো অফ Na প্লাস নিয়ে এলাম। ওকে, নিয়ে এলাম। এবার শোনো,
তাহলে একটা মাইনাস ল্যামডা জিরো অফ এন এ প্লাস করতে হতো এনে কাটার জন্য, তাহলে আবার একটা এনে নিয়ে এলাম, এনে নিয়ে আসা মানে এটা নিয়ে আসা হলো, তাহলে আবার একটা মাইনাস ল্যামডা জিরো অফ সিএল মাইনাস নিয়ে এলাম, তাহলে আবার একটা সিএল চলে এলো মাইনাস দিয়ে, তাহলে আবার একটা প্লাস ল্যামডা জিরো অফ সিএল মাইনাস করো, তাহলে সিএল সিএল কাটবে, আবার একটা এইচ আছে এখানেও এইচ আছে, তাহলে ল্যামডা জিরো অফ এইচ প্লাস করো। ভালো করে শোনো, এনে এনে কেটে যাবে, সিএল সিএল কেটে যাবে, প্লাস মাইনাস, দেখো এটা এটা কেটে গেলে দেখো এইটার এটা পড়ে থাকছে, দেখো এর সঙ্গে মিল হচ্ছে। কিন্তু আমি কিন্তু দেখো এইটা মানে এইটা মানে 20 মাইনাস এখানে মাইনাস কমন নিয়ে এই দুটোর যোগ মানে এনএসিএল, সেটা কত 60 প্লাস এই দুটোর যোগ মানে কত 40। দেখো এটা সমান অ্যান্সার তো হয়ে গেল একটা। কি বোঝা গেল কথা? তাহলে আমরা তিনটে যোগের ল্যামডা জিরো এম পেলে বাকি যোগটার কিন্তু ল্যামডা জিরো এম বের করতে পেরে যাচ্ছি। ওকে, লাস্ট কথা বলবো, পুরো কন্ডাক্টিভিটি সলিউশনের কন্ডাক্টিভিটি থিওরি পুরো শেষ। ম্যাথ নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আর একটা টপিক আছে যেটা হচ্ছে তোমার ল্যামডা এম আর ল্যামডা রিলেশন, তাই না? দেখো ল্যামডা এম এর আমরা একটাই রিলেশন শিখেছি, কাপ্পা ইন্টু 1000/m, আর ল্যামডার সঙ্গে শিখেছি ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/n। দুটোকে ভাগ করে দাও, ল্যামডা এম বাই ল্যামডা সমান কি হবে, কাপ্পা কাপ্পা কেটে গেলে n/m। এটা তো রিলেশন। সলিউশন চ্যাপ্টারে ভালো করে শোনো, সলিউশন চ্যাপ্টারে বহু ভালো করে আমি ভিডিও ক্লাসে করিয়েছিলাম m সমান xm, যদিও এখানে এক্সটাকে জেড ধরা হয়, একই ব্যাপার জেড আর এক্স, n সমান জেড। জেডটা কি আমি বহু ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, ভালো করে দেখে নিও। অ্যাসিডের ক্ষেত্রে কোন একটা অ্যাসিডের ক্ষেত্রে কটা H প্লাস ছাড়ে সেটা হচ্ছে জেড, যেমন সালফিউরিক অ্যাসিড দুটো H প্লাস ছাড়ে বলে জেডের মান 2। ক্ষার, কোন একটা ক্ষার যে কটা OH মাইনাস ছাড়ে সেটা হচ্ছে জেড। কোন একটা মূলক সাপোজ ফসফেট 3- মাথায় যে চার্জটা থাকে সেটা হচ্ছে জেড। কোন একটা লবণ সাপোজ অ্যালুমিনিয়াম সালফেট লবণটাকে ভাঙলে হবে 2Al3+ 3SO4 2-, সেখানে এই মাথার চার্জের সঙ্গে সংখ্যাটা গুণ করবে, কত হচ্ছে 6, এখানে জেডটা হচ্ছে 6, এইটা দিয়ে করলেও দেখো 2 × 3 6। লবণের ক্ষেত্রে, মূলকের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে জেডটা কিন্তু আলাদা আলাদা। এখন এই n সমান যে জেড এম আমি যদি এখানে বসাই, ল্যামডা এম বাই ল্যামডা সমান জেড এম বাই এম, এম কাটলে কি হবে, ল্যামডা এম বাই ল্যামডা সমান জেড। এটা রিলেশন। তাহলে ভাবো এটা কি গুরুত্বপূর্ণ রিলেশন। জেডের মান তো চেঞ্জ হয়, যে অ্যাসিড, যে ক্ষার, যে লবণ, যে মূলক বলবে জেডের মান সেটা বসালে কিন্তু ল্যামডা এর মধ্যে রিলেশন পেয়ে যাবে। অসীম লঘুতায় বললে কিছু না, অসীম লঘুতায় যদি বলে শুধু এখানে একটা জিরো বসাবে, এখানে একটা জিরো বসাবে, এখানে একটা জিরো বসাবে, এখানে একটা জিরো বসাবে, আর কিছু না। সব রিলেশন একই, শুধু অসীম লঘুতার জন্য মাথায় শুধু ছিল, আর কিছু না। ওকে, আর একটা কথা বলতে ভুলে গেছি, ওই যে L/A শেখালাম না, ওই যে ρ r = ρ L/A বললাম, এই L/A-টাকে বলতে ভুলে গেছি। এই L/A-টাকে বলা হয় সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক। সলিউশন কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্ট্যান্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, আর এমনি কন্ডাক্ট্যান্স তো আছে। সলিউশনের ক্ষেত্রে এই টপিক, এর ম্যাথগুলো নেক্সট ক্লাসে আলোচনা করবো। ওকে, বাই।